আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। আচ্ছা, মানুষ কথাটা নাকি দুটো শব্দ নিয়ে তৈরি, মন আর হুশ, তাই না? কিন্তু আপনাকে যদি বলি মানুষ বড়ই নিষ্ঠুর জীব, কি নিষ্ঠুর না? তাহলে রোজ খবরের কাগজে মাঝে মাঝে এত ধর্ষণ, এইসবের যে ঘটনা পড়ছে সেগুলো কারা করছে? মানুষই তো। অদ্ভুত এই পুরুষগুলো, তাই না, যারা মাত্র কয়েক মিনিটের সুখের জন্য নিমেষে শেষ করে দেয় একটা মেয়ের পুরোটা জীবন। কখনো কখনো তো মনে হয় এই মানুষরূপী জন্তুগুলো হয়তো পারলে কোনো মৃত নারীর শরীরকেও ছাড়বে না। নারী শরীর দেখলেও হয়তো তাদের জীব দিয়ে গড়িয়ে পড়ে লালারস। তাদের বাসনা পূর্ণ করার জন্য সেটাকেও কাজে লাগাতে পিছুপা হবে না এই পশুরূপী মানুষগুলো। সে মৃত হলেও যায় আসে না তাদের। কিন্তু ধরুন যদি সেই নির্যাতনের শিকার মৃত নারীর আত্মাগুলো ফিরে এসে হাতছানি দিয়ে ডাকে ওই মানুষরূপী জন্তুগুলোকে তাদের যোগ্য শাস্তি দিতে, তাহলে শুনতে থাকুন লেখক রূপম রায়ের কলমে আমাদের আজকের নিবেদন। বিজয় গাড়িটার ইঞ্জিন বন্ধ করে রাস্তার একপাশে দাঁড় করালো। অনেক দিন হয়েছে ও চালাচ্ছে এই গাড়িটা। ছোট লরি জাতীয় গাড়ি, বড় গাড়ি মালিক ওকে দেয় না, আর তাই দিয়েই এদিকের ওদিকের মাল টানার কাজ, আর তা দিয়ে রোজগার যা হয় তার চলে যায় মোটামুটি। আজকাল আবার মালিক একটা ছেলেকে সাথে পাঠাচ্ছে। ছেলেটার নাম শিবু। ও নাকি কদিন পরে মালিকের হয়ে গাড়ি চালাবে, তাই এখন আমার সাথে বেরিয়ে কাজ দেখবে। তাতে আমার কি, ভালোই হলো, সঙ্গী পাওয়া গেছে একটা। দূরে মাল দিতে গেলে একাই গাড়ি চালাই, এখন একটা কথা বলার লোক পাওয়া গেল। ছেলেটা আমারই বয়সী, কিন্তু কথাবার্তা শুনে মনে হয় প্রচণ্ড মদ খায়, আর মুখের ভাষাও তেমন একটা ভালো না। কিন্তু ছেলেটার এলেম আছে। আগে বিজয় মালিকের মাল টানার কাজ করে যা টাকা পেত তাতেই সুখী থাকতো। শিবু আসার পর থেকেই একটা দুটো বাইরের কাজ জোগাড় করে আনে, ও তাতে মালিককে না জানিয়ে গাড়ি নিয়ে কাজ ছেড়ে টুকিটাকি টাকা পকেটে আসছে। কী ধরনের কাজ বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যেমন আজই কাজ শেষ হতেই শিবু এসে ওর কাছে বলেছিল, ও বিজয়দা, শোনো না, মালিক মালটা যা দেয় তাতে তো আর হয় না বলো। আজ একটা মোড়া পেয়েছি, ওটাকে পৌঁছে দিলেই বড় সড়ো মালগুড়ি পাওয়া যাবে, বুঝলে? তুমি ওই বেশিটা নিও, আর আমায় একটু টাকা দিলেই হবে। রাতের মাল খাওয়ার টাকা আর পকেটে আসবে কিছু। মালিক তো এমনিতেও আজ গাড়ি তোমার কাছেই রাখতে দিয়েছে। টাকার হাতছানি বড়ই কঠিন জিনিস। সেদিন না করতে পারেনি বিজয়। ও তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিয়েছিল। তখন এসে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছে একটা বড় দোতলা বাড়ির সামনে। বাড়িটায় কেউ মারা গেছে, আর শ্মশানে না পুড়িয়ে ওটা নিয়ে যাবে অন্য কোথাও। মানুষ পারেও বটে। আর মরার বাড়ি দিয়ে শুনেছি কান্নার শব্দ ভেসে আসে। ওখানে ওসব তো কিছুই নেই। ব্যাপারটা কি এসব ভাবছিলাম। গাড়ি দিয়ে নেমে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর পকেট দিয়ে একটা বিড়ি বার করে ধরালাম। আকাশের সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগে। অন্ধকার নামছে রাতের। হয়তো সামনের লোকগুলোর ভিড় ঠেলে আসছে। শিবু মালটার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে বড় দাও মেরেছে আজ। ও কাছে এসে আমায় বলল, বিজয়দা, একটা বিড়ি দাও তো, বডিটা একটু পরেই বার করে আনতে হবে। বড় পার্টি পেয়েছে, বুঝলে? এই বডিটা বর্ধমানের ওদিকে কি সোনাখালি গ্রামে মালটার বাপের বাড়ি পৌঁছে দিলেই কাজ শেষ। সোনাখালি বলতে? কারণ সারা রাত গাড়ি চালাতে হবে আজ? পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যাবে বলে মনে হচ্ছে। শিবু হেসে বলল, বিজয়দা, পার্টি, হাতে 4,000 ক্যাশ দেবে। এক রাতে এতগুলো টাকা, আর তুমি তো চেনা মনে হচ্ছে। বডিটা নামিয়ে দিয়েই আমাদের কাজ শেষ। আমি বললাম, কি করে মরেছে রে? আর ওদিকে তো কোনো কান্নার শব্দও নেই। হ্যাঁ, বাড়িতে কেউ মারা গেলে তো কান্নার কোনো শব্দ নেই। আরে বিজয়দা, মিলিটারি সাহেবের বউ মরেছে। মালটা বিষ খেয়ে আত্মহত্যা করেছে গো। বউ মরলে কেউ কাঁদে গো বিজয়দা।
মাগি মরলে কাঁদবে না কেউ। মুখের একটা হাসি এনে কথাটা বলল শিবু। আমি বললাম, মানে বুঝলাম না ব্যাপারটা, কি বলছিস? আরে বিজয়দা, সব তোমায় গাড়ি ছাড়লে পরপর বলবো। বড় কেচ্ছা আছে ওই মাগির, শালি মরেছে। সাহেব তাই তাড়াতাড়িতে বডিটা ওর বাপের বাড়ি পৌঁছে দিচ্ছে শুধু। সাহেব কোনো দায়িত্ব নেবে না ওর। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, দূর থেকে শিবুকে ডাকলো কেউ বাড়ির ভেতর থেকে। শিবু হাতের বিড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, দাঁড়াও, সাহেব ডাকছে। বডিটা মনে হয় তুলতে হবে গাড়িতে। তুমি পেছনের দরজাটা খুলে রাখো গাড়ির। শিবু চলে যেতেই আমি ওর কথা মতো গাড়ির পেছনে দরজাটা খুলে রাখলাম। কেন জানি না আমার মনটা বারবার খালি বলছে, আত্মহত্যা করা মরা, নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? তারপর শিবুর ওই 4,000 টাকাটার কথা শুনে আমার মুখেও হাসি খেটে গেল। সত্যি সেই দুনিয়ার টাকার লোভই সব থেকে বড়। শিবু আসার পর আমি অনেক কটা এরকম মরা ঘাটে বোড়াতে বা হাসপাতাল থেকে বাড়ি অবধি নিয়ে গেছি, কিন্তু এইবারই প্রথম এত দূরে বডি নিয়ে যেতে হবে। আমি মনে মনে ভাবলাম, সে যাই হোক, বডির সাথে তা বলে একটা লোকও যাবে না। কি জানে, বড় লোকেদের ব্যাপার, টাকা দিলেই কাজ শেষ। এমনিতেও মালিক পুরো মাস গাড়ি চালালে মোটে 12,000 টাকা দেয়, আর এক রাতে 4 হাতে পাচ্ছি, তার কম কি? অত ভেবে কাজ নেই, টাকাটা পকেটে আসবে তাই অনেক। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। শিবু আর একটা লোক মিলে ধরাধরি করে বডিটা গাড়ির ভেতর এক কোণে রাখলো। পুরো সাদা চাদর দিয়ে ঢাকা একটা বডি। ছোট বেডটা সমেত গাড়ির মধ্যে রাখতেই একটা ধপ করে ধাতব শব্দ হলো। আমি আর শিবু মিলে গাড়ির দরজা বন্ধ করে দিলাম। সাহেব দেখলাম এগিয়ে এসে শিবুর হাতে গুনে গুনে 4,000 টাকা দিল। তারপর আরও একটা 500 নোট দিয়ে বলল, এইটা দিয়ে কিছু খেয়ে নিতে রাতে। আমি মনে মনে ভাবলাম, কি অদ্ভুত ব্যাপার, নিজের মরা বউকে বাপের বাড়ি পাঠাতে নাকি বকশিস দিচ্ছে। হাসিও পেলই। যাই হোক, শিবু এসে বসতেই গাড়ি স্টার্ট দিয়ে ছেড়ে দিলাম। শিবু সিটে বসে পকেটে হাত দিল, আর তারপর সেই সাহেবের দেওয়া টাকাগুলো বের করে আনলো। বলল, এই নাও বিজয়দা, তুমি বেশিটা এই 2.5 রাখো, হ্যাঁ, আর আমি এই 2 রাখলাম। আর রাতে খাবার চিন্তা নেই, রোডের ওপর গাড়ি দামিয়ে কোনো ধাবায় খেয়ে নেওয়া যাবে এখন। আমি গাড়ি চালাতে চালাতেই বললাম, টাকার কথা ছাড়, ওইখানে সিটের নিচে রেখে দে। আমি তুই এখন পুরো ঘটনাটা বল দেখি, পেছনের বডিটা কার, আর আত্মহত্যা কেন করতে গেল শুনি? হ্যাঁ, আমার কথাটা শুনে শিবু হাসিতে ফেটে পড়ল, যেন কি হাসির গল্প বা জোকস বলে ফেলেছি আমি। বিজয়দা পারো বটি মাইরি, হ্যাঁ? কি বললে? ভদ্র মহিলা? হ্যাঁ, ভদ্র মহিলা না সাতা পাক্কা মাগি। এই দাঁড়াও দাঁড়াও, সারা রাস্তা খেতে হবে। এর সামনে একখান মদের দোকান আছে, একটা দেশি খাওয়া নিয়ে নি, বুঝলে? শরীর গরম করতে হবে না। আমি গাড়ি থামাতেই শিবু নেমে গিয়ে একটা ছোট দেশি মদের কাঁচের বোতল কিনে নিয়ে এলো। আমি আমার গাড়ি ছেড়ে দিয়ে বললাম, সব ছাড় তো, পেছনে মালটা কে পুরো বল। এই কথা করাস না শিবু। শিবু ওর হাতের শিশিটা খুলে গলায় ধুডোক মদ খেয়ে বলল, শোনো তবে, ওই যে সাহেবকে দেখলে, ওনো মিলিটারি, মালটার অনেক টাকা, বুঝলে? কিন্তু চাকরির জন্য ওকে থাকতেও তো এই কাশ্মীর না কোথাকার বর্ডারে শুনেছিলাম। আর যাই হোক, 2 মাসে একবার বাড়ি আসতো, বুঝলে? কিন্তু ওর বউটা যেটা মরে শুয়ে আছে, ওটা ছিল পুরো ডক্কা মাল। হ্যাঁ, ওই দেখনি তাই জানো না, ওটা আমাদের পাড়ারই, তাই আমি ভালো মতো চিনি। হ্যাঁ, শুধু শুধু কি কাজটা হঠাৎ হাতে পেলাম, ভিতরের খবর সব আমার জানা, বুঝলে বিজয়দা? তারপর আর কি, যা হয়, আমরা তোকে বৌদি বৌদি বলে ডাকতাম। শুনেছিলাম সাহেব সুন্দরী দেখে কোন গ্রামের মালটাকে বিয়ে করে এনে তুলেছিল। আর বললে বিশ্বাস করবে না, আমরা তো জানি মাগির হাত, বুক, পেট, ও সাদা ধবধবে সাদা, একেবারে ফর্সা দুধে আলতা গায়ের রং। মুখের কথা বাদ দাও, ফিল্মের নায়িকারা যেমন হয়, ওই টানা টানা চোখ,
আর কি বলবো বুঝে নাও না, বৌদি যখন আমাদের ক্লাবের সামনে দিয়ে যেত না দোকানে, মাইরি বলছি গো ছোড়া, ও জিনিস দেখে মজা সুন্দর। হ্যাঁ, এই দেখো এখনই বলতে বলতে আমার ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, সেই রকম মাল আর কি। মধ্যে নাইটিটা পরে যেভাবে যেত, ও আমরা ক্লাবের ছেলেরা শুধু তাকিয়ে দেখতাম আর বলতাম, শরীর থাকলেও সুখ কই বৌদির, মন তো চাইতো যদি একবার পেতাম না মালটাকে। কথাগুলো বলার সময় শিবুর মুখে একটা নোংরা আর লোভ মিশানো হাসি খেলে গেল। কিন্তু হয় যা, সাহেব থাকে না বাড়ি, মালটার রস কি জুড়ায়, রক্ত গরম, তার উপর যৌবনের জ্বালা। আমাদেরই একটা ক্লাবের ছেলে রুদ্র, ওই রুদ্রকে একদিন ডেকে পাঠালো বৌদি বাজার দিয়ে কিছু জিনিস এনে দেওয়ার জন্য। বৌদির শরীরটা নাকি খারাপ ছিল। রুদ্র ছেলেটাও বেশ দেখতে শুনতে, বুঝলে বিজয়দা। মালটা তারপর থেকেই মাঝে মাঝেই ওই বৌদির বাড়ি যাওয়া শুরু করে। কেউ টের পেত না, এমন সময় বুঝে যেত। আর দিনের বেলার তাস পেটাতে পেটাতে বলতো রাতে বৌদির সাথে শোয়ার কথা। কি বলবো মাইরি, রুদ্রর ভাগ্য ছিল, নাহলে আমার একটা সুন্দর টক্কা মালকে পায়। হ্যাঁ, আমারও তো কত ইচ্ছা ছিল, ওই বোকা চন্দ্রের মতো বদনে কি আর বৌদি পটে বলো। কিন্তু একদিন রুদ্রকে আমি বলেওছিলাম আমার কথা, যদি একদিন চান্স দেয়। পাল দিল এই মাগি, কি যে মধু পেয়েছিল ওই রুদ্রর মধ্যে। কিন্তু বিজয়দা, রুদ্র আমার ছোটবেলারই, আর মালটা বুঝতো আমার কি ইচ্ছা। তাই একদিন বৌদি বুঝতে পারেনি, এমন ভাবে ফোনের ক্যামেরা অন করে সব কিছু করে ভিডিওতে তুলে রাখে। ওদের রাতের খেলার পুরো ক্লিয়ার সব কিছু একদম খুললা। আমি খালি শিবুর কথা শুনছি আর গাড়ি চালাচ্ছি রাস্তার দিকে তাকিয়ে। হাজার হোক, ও তো একটা রক্তবংশের পুরুষ মানুষ। শিবু আবার বলা শুরু করলো, বিজয়দা, সে অনেক ওই রকম ভিডিও দেখেছি, বিদেশে দেখেছি গো, কিন্তু সেই দিন যেটা দেখলাম, আহা, শরীর জুড়িয়ে গেছিল। হ্যাঁ, প্রতিটাই নরম ফর্সার শরীরটার ওপর যখন রুদ্র শরীরটা ওঠা নামা করছিল, রুদ্র ওই ভিডিওটা এনে দিয়েছিল বলে রোজ দেখতাম ওই ভিডিওটা, এখানে নিঃশ্বাস হয়ে গেছিল। বৌদির শরীরটাকে যেন মনে হতো আমার হয়ে গেছে, স্বর্গীয় সুখ বলে বোঝাতে পারবো না। রোজ চাইতাম একবার শুধু ওর সাথে শুতে। কিন্তু আজ দেখো, সেই বৌদি দেখো এখন মরা লাশ হয়ে আমাদের গাড়ির পিছনে পড়ে আছে। নিয়ে বেরোবার সময় হাত দিয়ে দেখেছিলাম বৌদির লাশটার শরীরে কোনো কাপড় নেই, তালা পুরো খোল্লা। বুঝলে বিজয়দা? বলে শিবু আবার বোতলটা তুলে আর একটু মদ খেল। আমি বললাম, তা তোদের ওই বৌদি তো বড় রসের ঘোড়া মনে হচ্ছে না? জুন জুলাইনি তাও ঘাটে উঠে গেল যে, মালটা বললো কিভাবে? শিবু বোতলটা রেখে বলল, কি হবে আবার, সাহেব একদিন কোথা দিয়ে জানতে পেরে গেল ওর গুণবতী সুন্দরী বউ তার শরীর উজাড় করে অন্য কাউকে মধু খাওয়াচ্ছে। কার মাথা ঠিক থাকে বলো? ব্যাস, এসে বৌদিকে বেদরব মারধর। রুদ্র ততক্ষণে চম্পট দিয়ে কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে। বৌদির লজ্জা আর সবাই সবটা জেনে গেছে ভেবে ভ্যানে ঝুলে লুটকে পড়ল। সব কেচ্ছাগত এখানে। আর সাহেব ঠিক করেই নিয়েছিল এই মাগির দেহ পোড়াবে না, তাই ওর বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমার এতক্ষণ এসব কথা শোনার পর পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। দেখতে দেখতে 1 ঘন্টা গাড়ি চালিয়ে চলে এসেছি। চারপাশে এখন শুধু বন, আর মাঝে মাঝে শুধু ধান ক্ষেত চোখে পড়ছে। সামনের গাড়িগুলোর উল্টো দিকে রাস্তার দুটো আলোর রেখার মতো এগিয়ে আসছে আর তারপর কাছে এসে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ করে শিবুর দিকে বোতলটা এগিয়ে তুলে ধরে বলে, বিজয়দা, চলবে নাকি 2 পেগ? হ্যাঁ, একটু খাও।
শরীর গরম হবে, বুঝলে? কথাগুলো বলার সময় বিজয় বুঝতে পারছে শিবু এখন আস্ত পুরো মাতাল। ওর এখন নেশা ভালো মতো চলে গেছে। আমি বললাম, মাথাটা খেয়েছিস নাকি? আমার নেশা হলে গাড়ি চালাবে কে? নেশা করে মরার ইচ্ছে নাকি? এমনি তো মালিকের গাড়ি, কিছু বলে জ্যান্ত রাখবে না। শিবু খিলখিল করে হেসে বলল, ওই দুই পেক খেলে কিছু হবে না। নাম তো, তুমি যে মাল খাও আমার জানা আছে। এইসব নাটক মারিও না। অনিচ্ছা সত্ত্বেও শিবুর জোড়া চুরিতে খেলাম দুপেগ। গাড়ি চালাতে চালাতে মাথাটা একটু টলছিল, কিন্তু তা সামনে নিলাম। সে আমি ওরকম কত রাস্তায় মালকে গাড়ি চালিয়েছি, তা ঠিক আছে। গাড়ি চলতে চলতে শিবু মনে মনে একটা হিন্দি গান গুনগুন করছিল। হঠাৎ করেই ওর দিক থেকে একটা কথা ভেসে এলো। বিজয়দা, ও বিজয়দা, শোনো না, শালা বেঁচে থাকতে এই টপকা বৌদিকে কতবার স্বপ্নে দেখেছি জানো? ভিডিওতে দেখে কত কল্পনা করেছি। শালা মালটা আজ আমার হাতের মুঠোয়। একবার ওর ওই নরম ভরসা শরীরটা একটু নিজের হাতে ধরতে দেবে গো। আহ, কি রং! একবার যদি মালটারে নিজের করে পাই। হ্যাঁ, একটু দাও না, আজ সেই সুযোগ এসেছে গো। মাগি তো পুরো মরে আছে, বল, কিছু করলেও বুঝতে পারবে না। চলো না, তুই একটু মজা নেবে, চলো। শরীরটা গরম হয়ে যাবে, বুঝলে বিজয়দা? এমন মাল আর সুযোগ বারবার আসে না গো, কাজে লাগাও। আমি কথাটা শোনা মাত্রই গাড়ির স্পিড কমিয়ে দিলাম আর বললাম, তুই পাগল হলি নাকি শিবু? হ্যাঁ, নেশার করে কি বলছিস? ওটা একটা বডি, মাথা গেছিস নাকি? আমার কথা শেষ হওয়ার আগে শিবু আমায় থামিয়ে দিয়ে বলল, যার রাখো তো তোমার সতীগিরি। শোনো, এই এই একটা সুযোগ, হ্যাঁ, নরমার এত সুন্দর শরীরটা ছেড়ে দেবে? হ্যাঁ, তুমি এত পুরুষ মানুষ, হ্যাঁ? এই চামড়ার স্বাদ আলাদা, খাওয়ার সামনে বাড়া থাকতে পেরিয়ে উঠে যেতে নেই গো, তাতে ভগবান পাপ দেয়। কথাটা বলতে বলতে শিবুর শরীরে একটা পৈশাচিক হাসি খেলে গেল। আমি এই হাসির মানে বুঝি। আমি ওর সাথে মদ খেয়েছি বলে নেশা হয়েছে নাকি জানি না, কেমন যাই না, শিবুর কথা শুনে আমারও শরীর গরম হয়ে উঠছে। মনের ভেতর দিয়ে একটা সুপ্ত বাসনা যেন মুখি দিচ্ছে। সত্যি তো, এই চামড়ার স্বাদ কোনোদিনও পাইনি আমি। আর নারীর শরীরের টান সব থেকে অমোঘ টান, চাইলেও নিজেকে যেন আটকে রাখা যায় না। শিবু আবার বলে উঠল, আরে মালটা তো অনেক রস, জানো তো বিজয়দা? তোমার শরীর মন খুশ করে দেবে একেবারে। হ্যাঁ, আর মালটা তো যৌবনের সুখ মেটাতে রুদ্রকে করতে দিয়েছিল। শালা আর আগুনে পুড়ে এত সুন্দর শরীরটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাওয়ার আগে ওকেও একটু আমার যৌবনের সুখ দিয়ে খুশি করে দিই, কি বলো? চলো না, চলো, আর তুমি আমার সাথে চলো। আমি করবো, তুমি একটু দেখো, মজা নাও না, তারপর ভালো লাগলে খেলবে না হয়। আমার মনের ভেতরটা কেমন জানি হাঁপড়ের মতো উঠছিল আর নামছিল। শিবু বলল, গাড়িটা একটু জঙ্গল আর ফাঁকা জায়গা থেকে থাও তো, ছোটটা পেয়েছে আর কি, একটু ছাড়তে হবে গো। আর এইসব কথা বললে আর এমন সেটা ডব কামাল পেছনে থাকলে নিজেরই ইঞ্জিনও কি আর ঠিক থাকে? আমি কেন জানি না নিজে থেকেই গাড়িটা একটা ফাঁকা জঙ্গলের রাস্তাটা দেখে গাড়িটা থামালাম। গাড়ি দিয়ে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলাম গাড়ির পেছনের দিকে। একটা ছিটকিনি আছে দুটো দরজার মাঝখানে। শিবু এগিয়ে গিয়ে দরজাটা খুলে আমায় বলল, তোমার ফোনের টর্চের আলোটা জ্বালো তো, তারপর ধরো, আমি কাপড়টা খুলে দেখাচ্ছি কি জিনিস আছে মাইনি। দেখলেই বুঝে যাবে মালটার ফিগার। আর মাথার দিকের কাপড় খুলে কাজ নেই, নিচের কাপড় তুলেই কাজ হয়ে যাবে। আমার মনে কেন জানি না কিছু একটা বাদ ছিল, সেটা যে কি বলে বোঝাতে পারবো না। আলোটা জেলে দাঁড়িয়ে রইলাম। গাড়ির পেছনে দরজাটা টেনে নিয়েছিলাম আগেই। শিবু এগিয়ে গিয়ে বডিটার নিচের দিকের অংশের কালো কাপড়টা একটু তুলে ধরতেই আমার পুরো শরীরটা গরম হয়ে গেল। যেমন ফিগার তেমন রং। টর্চের আলোতেও তা দেখে আমার শরীরের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে যেন কিছু সাড়া দিয়ে যাচ্ছে। নিজেকে আটকে রাখা যেন দুর্বিষহ। এই যৌবনের সুখ হাতছানি যেন আমায় টানছে। যে শরীরগুলো এই 6 ইঞ্চি মোবাইলের স্ক্রিনের পেছনে দেখে মজা নিতাম, সেই সামনে থাকা এই জিনিস যেন আরো আসল। ওই যে শিবু, নির্দ্বিধায় কোনো কথা না বলে ওর হাত দিয়ে ছুঁয়ে চলেছে বডিটা।
শিবুর শরীরটা এখন খেলছে আর ওঠানামা করছে ধীরে ধীরে সে নরম সুন্দর শরীরটার ওপর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে আটকে রেখে যেন শুধু ঢোক গিলছি। জিভের জল শুকিয়ে কাত হয়ে এসেছে। এমন সময় হঠাৎ করেই বডির ওপরের দিকের মুখের দিকের কাপড় যেন কিভাবে সরে গেল। শিবুর খেলা ততক্ষণে শেষ। পাশে পড়েও তখন বুক ভরে শ্বাস নিচ্ছে আর ওর মুখে হাসি আর সুখের শান্তি বিরাজ করছে। এমন সময় হঠাৎ করেই আমার চোখ গেল বডির সরে যাওয়া মুখের দিকে। দেখা মাত্র আমার শরীরের সমস্ত যা জ্বালা ছিল দপ করে যেন নিভে গেল। কাপড় সরে গিয়ে সেই মহিলার মুখ বেরিয়ে এসেছে। পুরো অন্ধকার এই গাড়ির মধ্যে শুধু আমরা আর সামনে পড়ে আছে একটা নগ্ন লাশ। তাই গেল আমার সব জ্বালা। কিছুই তো হচ্ছে না এখন। আমার হাত থেকে ব্যাপারটা দেখা মাত্র মোবাইলে জ্বলতে থাকা টর্চটা পড়ে গেল। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। যেটা আমি দেখলাম সেই মরা লাশের মুখে একটা তৃপ্তি মেশানো একটা অদ্ভুত হাসি খেলা করছে। সেও যেন ওই সুখ পেয়েছে যেটা শিবও পেয়েছে। হ্যাঁ, আমি সত্যি দেখেছি মহিলার মুখের খোলা দাঁতযুক্ত সেই ছোঁয়া। মোবাইলটা নিচে পড়েছিল তাই সব অন্ধকার ছিল। আমি বারবার মনকে বোঝাচ্ছি ওটা আমার মনের ভুল, কিন্তু সেটা তুলে আমি ওটার দিকে আলো ফেলতেই আবার চমকে উঠলাম। লাশটার মুখে এখনো ওই জীবন্ত হাসি। আমি শিবুকে বললাম, তাড়াতাড়ি চল, লাশটাকে ঢেকে দিয়ে বেরিয়ে পড়, এখানে কিছু একটা খারাপ ঘটছে। শিবু নেশার তৃপ্তি মেশানো হাসি হেসে সাদা কাপড়টা ঢাকা দিতে দিতে বলল, আরে আরে বিজয়দা, তোমার পেছনে দম নেই বুঝলে। তো তুমি দেখেই মজা না, আমি তো মোরা। আমার মতন কোথায় মজা নেবে? ভিতর ডিম একটা। আমি ওকে বললাম, বরের মুখটা কি আছে মুখে দেখো, তুমি দেখো। বলে শিবু ওই মহিলার মুখের দিকটা দেখালো। আমার আবার আকাশ থেকে পড়ার পালা। যে হাসতে থাকা মুখ আমি কয়েক সেকেন্ড আগে দেখেছি সেটা বদলে গিয়েছে। তার বদলে সেখানে রয়েছে একটা ফ্যাঁকাশে ঘাড় বাঁকানো আর ওর দিয়ে গ্যাজলা বেরোনো একটা মুখ। সব থেকে যেটা দেখে ভয় পেয়েছিলাম লাশের চোখটা দেখে। অদ্ভুত সেই চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছিল যেন সেখানে বসানো আছে খুব হালকা নীল রঙের মণি। আচ্ছা, মণি কি? হয়তোবা সেই চোখে ছিল না কোনো মণি। সেই চোখের পুরোটাই সাদা, যেন বিশ্বের সবচেয়ে রহস্যময় সেই চোখ দুটো। দেখা মাত্র আমি বেরিয়ে এলাম দরজা খুলে। শিবুও বেরিয়ে আসে মাত্র আমরা দরজাটা বন্ধ করে ছিটকিনি দিয়ে গাড়ি ছেড়ে দিলাম। শিবু পাশের সিটে বসে মহা তৃপ্তিতে এক পা উপরে তুলে দিয়েছে। তারপর বোতলের অবশিষ্ট একটু মদটা গলায় ঠেলে দিয়ে বোতলটা বাইরে রাস্তায় ছুঁড়ে মারল। বোতলটা ভাঙল, তার শব্দের সাথে সাথেই আমরা দুইজনেই আর একটা শব্দ শুনতে পেলাম, একটা ধাতব শব্দ। গাড়ির পেছনের দিক থেকে কেউ যেন দুম দাম করে ধাতব কন্টেনার আর এর উপর ভারী কিছু দিয়ে মারছে। শব্দটা শোনা মাত্র আমার শরীরের ওপর দিয়ে একটা ঠান্ডা বরফের মতো স্রোত বয়ে গেল। শিবু আমার দিকে তাকিয়ে দেখল ওর মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে, কারণ ও বুঝে গেছে শব্দটা ঠিক কোথা থেকে আসছে। আমি গাড়ি চালানো থামালাম না। শব্দটা একটু একটু করে যেন বাড়ছে। পুরো ধাতব কন্টেনারের ভেতর কেউ যেন মারছে আর আঁচড় কাটছে, আর একটা নারী কণ্ঠ বারবার বলছে, আয় আয়, আমার শরীরটা তোদের জন্যই, ভোগ করবি না আমায়? আর সাথে সাথেই ভেসে এলো একটা নারী কণ্ঠের আর্ত চিৎকার। ভয় আমার হৃৎপিণ্ডটা বেরিয়ে যাওয়ার জোগাড়। শিবু প্রচণ্ড নেশায় থাকা সত্ত্বেও নরম গলায় বলল, বিজয়দা, গাড়ি থামিও না, কিছু একটা খারাপ হচ্ছে গো। গাড়ি থামালেও ছাড়বে না, শেষ করে ফেলবে আমাদের। ওর শরীর চার সোহা কারো আদর। আমি যখন ওর সাথে ছিলাম মনে হচ্ছিল লাশটা শরীর যেন গরম হয়ে উঠছিল। জ্যান্ত লাশ বিজয়দা, গ্রাম পিপাসু এখনো ওর শরীর। আমার শরীর তখন ঠান্ডায় জমে যাচ্ছে। গরমকালে রাতের গরম ছাপিয়ে পড়ে ঠান্ডা বরফের মতন সেই ভয় যেন চেপে বসছে। আমি বললাম, তোকে বর বারণ করেছিলাম শিবু, করিস না। আমার কথা শুনলি না। এখন প্রাণে বাঁচলে বাপের নাম। হঠাৎ করে আমার চোখ গেল বাইরে থাকা গাড়ির আয়নার দিকে। ভিতরে ধূপধাপ শব্দটা থেমে গেছে, কিন্তু যা দেখছি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। গাড়ির বাঁ দিকের দেওয়াল বেয়ে ঠিক টিকটিকির মতো বুকে ভর দিয়ে এগিয়ে আসছে সেই লাশটা। এখনো লাশের শরীরটা নগ্ন, কিন্তু তা সত্ত্বেও
আমার কোনো অনুভূতি নেই কেন? নিজের পুরুষত্ব নিয়ে সন্দেহ করব না, সে বিভীষিকাময় পরিস্থিতির থেকে কিভাবে রক্ষা পাবো সেটাই ভাবছি। সামনে গাড়ি চালাতে চালাতে চোখ বারবার দেখছে সে আসছে না তো। এমন সময় গাড়ির ছাদে একটা ধপ করে যেন কিছু এসে পড়ল। তারপর সেটা ছাদের উপর দুমদাম করে আঘাত করতে লাগলো। শিবু ততক্ষণে সিঁধিয়ে গেছে আর বলছে, বাঁচাও বিজয়দা, বাঁচাও, ওটাও মেরে ফেলবে, আমি মরতে চাই না, বাঁচাও। হঠাৎ করেই গাড়ি চালাতে চালাতে শিবুর বসার সিটের দিকে চোখ গেল। একটা নরম কোমল হাত নেমে আসছে জানলাটা দিয়ে, আর সেটা আলতো করে যেন ছুঁয়ে যাচ্ছে শিবুর সারাটা শরীর। আমি থরথর করে কাঁপতে কাঁপতে বললাম, শিবু, ওই জঙ্গলের রাস্তাটা শেষ হলে একটা ধাবা আছে, তুই ভয় পাস না। জঙ্গলটা পেরিয়ে যেতেই সব যেন কেমন শান্ত হয়ে গেল। আমি গাড়িটা থামালাম একটা ছোট ধাবার সামনে। যা অবস্থা এখন, একটু শান্তিতে না বসলে হয়তো হার্ট ফেল করে মারা যাব। লাশটাকে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারলেই যেন বেঁচে যাই। সালা শিবুর জন্য এইসব হচ্ছে। আমি হ্যাচকা টান দিয়ে গাড়ি দিয়ে নামালাম ওকে। সামনের ধাবায় দেখলাম একটা লোক বসে রুটি বানাচ্ছে। আমি ওকে 2 প্লেট রুটি আর তরকা দিতে বললাম। নিজেকে শান্ত করে বোঝালাম কিচ্ছু হয়নি, সবটাই ভুল। পেছনের দিকে দরজা খুলে হয়তো দেখব লাশটা পড়ে আছে নিজের জায়গায়। আমি শিবুকে বললাম, টর্চটা জ্বাল, বডিটা আছে ঠিক আছে নাকি দেখি। শিবু বলল, বিজয়দা, তোমায় বলছি, শোনো, এই বডিটা জঙ্গলে ফেলে দিয়ে পালাই চলো, আমাদের কাউকে ছাড়বে না। আমি ওকে অভয় দিয়ে এগিয়ে নিয়ে গেলাম। ভয়টা কাটানো দরকার, হয়তো দেখব কিছুই হয়নি এসব। যা হয়তো বলছি কেন, সে যাক। দরজাটা খুলে দেখলাম বডিটার শেষে কোণার দিকে কিভাবে যেন চলে গেছে, আর এমনভাবে সেটা শরীর দেখে মনে হচ্ছে যেন কেউ আধশোয়া অবস্থায় রয়েছে। ব্যাপারটা দেখা মাত্র শিবু দরাম করে দরজাটা বন্ধ করে দিল। রুটিগুলো খাওয়ার সময় যেন গলা দিয়ে নামতে চাইছে না। শিবু তো ভয়ে খাওয়ার মুখেও তুলল না। গাড়ি ছেড়ে দিলাম, মনকে শান্ত করতে হবে। আর তো 1 ঘন্টার মতো রাস্তা হবে, বডিটা পৌঁছে দিলেই তো কাজ শেষ। শিবু চুপচাপ পাশের সিটটায় মরার মতো পড়ে আছে। অন্ধকারের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের গাড়িটা। সামনের ওই দুটো জ্বলতে থাকা আলো শুধু পথ দেখাচ্ছে। ওপাশে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া লরিগুলোর শব্দতেও যেন চমকে চমকে উঠছে। মনে কিছু তীব্র একটা ভয় চেপে বসেছে। চাইলেও যেন গাড়িটা থামাতে পারবো না। আচমকা আমার চোখ গেল শিবুর সিটের দিকে। ওটা কি? শিবুর শরীরকে জড়িয়ে ধরে বসে আছে যেন একটা নগ্ন দেহ, আর সেটার একটা হাত এখন গিয়ে বসছে শিবুর গলায়। সেটা যেন আষ্টে পৃষ্ঠে জমে বসে আছে শিবুর গলায়। মহিলা কণ্ঠে ভেসে আসছে একটা কথা, আমায় খাওয়ার এতই শখ তাই না তোর? আজ তোর শরীরের সব জ্বালা মিটিয়ে শেষ করে দেব। শিবু গোঙাচ্ছে, তাও মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। গলার সাথে সাথেই ওর শরীরটা ছটফট করতে করতে নীল হয়ে আসছে। শ্বাস বন্ধ হওয়ার শেষ মুহূর্তে সেই নারীর দিক থেকে ভেসে এলো একটা কথা, আমার বরকে ওই ভিডিওটা তুই পাঠিয়েছিলি তাই না নরকের কীট? আমার শরীর পাশ দিয়ে রুদ্রর ওপর হিংসা করে আবার শেষ করলি? কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ, কি দোষ করেছিলাম? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তার মানে শিবুই। আমার কিছু বোঝার আগেই শিবুর দেহটা নিস্তেজ হয়ে গেল। আমি যে গাড়ি চালাচ্ছি তা যেন আমার কোনো খেয়ালই নেই। হঠাৎ করেই কালো নিকষ অন্ধকারের মধ্যে দিয়ে একজোড়া প্রবল আলো এগিয়ে সামনে এসে পড়েছে আমার গাড়ির। আমি না বুঝে প্রাণ বাঁচাতে ব্রেকে পা দিয়ে স্টিয়ারিংটা শেষবারের মতো ঘোরালাম। সামনের গাড়িটা হর্ন দিতে দিতে সরে গেল। আমার গাড়ি কন্ট্রোল হারিয়ে এগিয়ে গেল। হঠাৎ করে কিছুর যেন প্রচণ্ড ধাক্কা অনুভব করলাম, আর এমন সময় প্রচণ্ড জোরে আমার দিকের দরজাটা খুলে গেল। কোনো প্রবল শক্তিতে আমায় ঠেলে দিল। আমি ছিটকে পড়লাম পাশের রাস্তায়, আর সঙ্গে সঙ্গে গাড়িটা ঢাল বেয়ে নেমে গেল একটা বড় ধরনের জলাশয়ের দিক লক্ষ্য করে। গাড়িটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে জলের তলায়। তারপর আর কিছু খেয়াল নেই, মনে হয় জ্ঞান হারিয়েছিলাম। যখন জ্ঞান হলো আমি একটা হাসপাতালে বেডে শুয়ে আছি। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম, তারপর বুঝতে পারলাম বেঁচে আছি। তাহলে আমার সামনের বেডে বসে একটা লোক খবরের কাগজ পড়ছিল। তাতে বড় করে হেডলাইনটা আমার চোখে পড়ল, বর্ধমানের রাস্তায় মালিকের বিনা অনুমতিতে লাশ পাচার করতে গিয়ে টাকার জন্য হেল্পারকে গলা টিপে খুন করে
গাড়ি নিয়ে নিখোঁজ গাড়ির ড্রাইভার। তাহলে দেখলেন তো, এইসব মানুষরূপী জানোয়ারগুলো কিন্তু আমাদের মাঝেই খুব ভদ্রভাবে বাস করছে। এদের শনাক্তকরণ করা খুবই মুশকিল। তবে সমাজ বদলাচ্ছে, আমাদেরও বদলাতে হবে। অসুর নিধন করতে স্বয়ং দেবীকেই প্রস্তুত হতে হবে। তুলে নাও অস্ত্র, উন্মোচন করো এক নতুন যুগের। বদল একদিনে হবে না, তবে আজকের বদল একদিন সবকিছু বদলাবে। শুনছিলেন আজকের গল্প লেখক রূপম রায়ের কলমে অভয়া, গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে অভিক, অধ্যায় ব্রতদীপ। গল্পের সূত্রধার আমি সায়ন, সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী রূপম রায়কে আমাদের এই বিশেষ নিবেদনে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেভ, স্টে কানেক্টেড।